আগামীকাল শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কাল সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্র। কাল থেকে শুরু করে লিখিত পরীক্ষা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। এবছর মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় বসতে যাচ্ছে। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নেবে 10,55,398 জন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার্থীর সংখ্যা 86,102 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে 1,09,611 জন শিক্ষার্থী। এবছর দেশে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,797টি। এছাড়া বিদেশে 8টি কেন্দ্রে 293 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এবছর মোট 9,314টি শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে। এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আগামী 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারের এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলবো আজ। আমাদের সাথে আছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি শুরুতেই যদি একটু অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানের কাছ থেকে ঘুরে আসি। এবছর আমরা যেটি জানছিলাম সংবাদে যে পরীক্ষার্থীর সংখ্যা বেশ কম, গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। এর পেছনে কি কারণ রয়েছে বলে মনে করছেন? ধন্যবাদ। আমার শোনা যাচ্ছে? জি জি জি। আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা উপদেষ্টা, শিক্ষামন্ত্রী মহোদয়, শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন। এর মাধ্যমে প্রথমে যেটা বলতে চাই, এবার আমাদের যে ভেন্যু কেন্দ্র ছিল, মানে যে ভেন্যু কেন্দ্র বলতে আমরা যেটা বুঝি নিজ কলেজেই পরীক্ষা দিত, ওগুলো এবার বন্ধ হয়েছে। আমি আমার বোর্ডের কথা বলছি। আমার বোর্ডে 192টি কেন্দ্রের মধ্যে 168টি কেন্দ্র ভেন্যু ছিল। আমরা এর মধ্যে 160টি কেন্দ্রকে আমরা ভেন্যু থেকে মুক্ত করেছি। এটা সেজন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়কে সহ শিক্ষা প্রশাসন যারা আছে সকলকে। আর আপনি যে প্রশ্নটি করেছেন সে বিষয়ে বলতে চাই যে এবার আমাদের পরীক্ষা সংখ্যা কমার পিছনে একটি কারণ ছিল, বিভিন্ন কলেজগুলোতে নিয়ম আছে যে এইচএসসি পরীক্ষার যে পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষাটি পাস না করে পরীক্ষা অংশগ্রহণ করা যায়। সেটা এই কলেজগুলো আমার মনে হয়েছে যে আগের তুলনায় অনেক বেশিভাবে এটি কার্যকর করেছে, যার ফলে এবার পরীক্ষার সংখ্যা তুলনামূলকভাবে গত বছরের চেয়ে একটু কম হচ্ছে। না, তবে সেটি কি এই গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার মতো যুক্তি এই একটি কারণই? না, একেবারে সর্বনিম্ন বলা যাবে না, অল্প কিছু কম আছে গত বছরের চেয়ে। আমাদের এই বছরের সংখ্যা পরীক্ষা না দেওয়ার সংখ্যার হার একটু বেড়েছে, এই একটা মূল কারণ। আর এছাড়া তো অন্যান্য কারণগুলো, নর্মাল কারণগুলো তো আছেই। এই যে শিক্ষার্থীদের বিদেশ চলে যাওয়া কিংবা মেয়েদের বাল্য বিবাহ, এগুলো বিষয়গুলো তো আমাদের কিছু আছে, এগুলো একটা বিষয় আছে। তবে মূলত আমার যেটা মনে হয়েছে যে টেস্ট পরীক্ষায় পাস না করলে ফর্মটা করা যায় না, এই বিষয়টি আগে এতটা বাস্তবায়ন করা যায় না, এবার তারা পেরেছে বিভিন্ন কলেজ। 82,000 পরীক্ষার্থী কম এবারে গত বছরের সাথে যদি তুলনা করি আমরা। অধ্যাপক ডক্টর আনিসুর রহমানের কাছে আসবো এবারে। আমরা দেখেছি বিশেষ করে 2019 থেকে যদি ব্যাপারটা দেখি যে কোভিডের সময়ে শুরু হওয়ার পর থেকেই শিক্ষাক্রমে নানান ধরনের পরিবর্তন, সিলেবাস কমিয়ে আনা, সেটাকে পরে অ্যাডজাস্ট করা, এরকম একটা পরিবর্তনের মধ্য দিয়ে আসলে বোর্ড পরীক্ষাগুলো গিয়েছে। এবারের সিলেবাস শিক্ষার্থীদের কতখানি শিক্ষার্থী বান্ধব হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন, আমাদের বাংলাদেশ একটি ট্রানজিশনাল পিরিয়ড পাস করছে। কোভিড গেল, বাংলাদেশে একটা রেজিস্ট্যান্স হয়েছে, সেখানে সরকারের পরিবর্তন এসেছে, নতুন একটা সরকার এসেছে এবং বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বলতে পারি যে শিক্ষার গুণগত মান, যদি আপনি বলেন শিক্ষার গুণগত মান তো একটি বছর দিয়ে পর্যালোচনা করা যাবে না। শিক্ষা একটি কন্টিনিউয়াস প্রসেস এবং এই কন্টিনিউয়াস প্রসেসে জাতীয় শিক্ষানীতি কিভাবে প্রবর্তিত হলো,
জাতীয় শিক্ষানীতিতে আমরা কি ধরনের আউটকাম বেসড শিক্ষা প্রবর্তন করতে পেরেছি তার উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ, একাডেমির ভবিষ্যৎ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে বাংলাদেশের এই যে শিক্ষার্থীদের সংখ্যা কমে গেছে পরীক্ষায়, সেটার আরেকটা কারণ আমরা উল্লেখ করতে পারি। বাংলাদেশে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা বেড়ে গেছে। যখন আপনার হলো বাংলা মিডিয়াম এবং বাংলা ইংলিশ ভার্সন স্কুলগুলো তাদের শিক্ষা কার্যক্রম কন্টিনিউ করতে পারছিল না, তখন কিন্তু আপনার এই প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনার শিক্ষা কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে চলছিল। সুতরাং স্বাভাবিকভাবে সলভেন্ট যারা গার্ডিয়ান তাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পাঠান। এখন ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা তো ও লেভেল, এ লেভেল এই কারিকুলামগুলোতে অভ্যস্ত হয়, সেখানে একটা সংকট। বাংলাদেশে এর অনেক শিক্ষার্থী আপনার হলো যে এসএসসি পাশের পরে এসএসসি বা অন্যান্য কারিগরি শিক্ষার জন্য বিদেশ যাচ্ছে, এইটা একটা ফ্লো। এর জন্য কিন্তু আপনার হলো যে, কিন্তু এগুলো কিন্তু প্যারামিটার না। শিক্ষার মান কমেছে না বেড়েছে এগুলোর জন্য এগুলো প্যারামিটার না। শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের একটি সুষ্ঠু শিক্ষানীতির প্রয়োজন ছিল, যেটা ইতিপূর্বে কতটুকু করতে পেরেছি আপনারা সবাই জানেন। তবে আমরা এখন আশাবাদী, বিকজ অফ শিক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, দুইজন শিক্ষাবিদ, আগে একজন শিক্ষাবিদ ছিলেন, এখন একজন শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টের শিক্ষক। আমরা ওনাদের কাছে জাতির অনেক কিছু প্রত্যাশা আছে। তারা যদি সাকসেস হয় তাহলে জাতি সাকসেস হবে। বাংলাদেশে একটা সুষ্ঠু, ভালো, সুন্দর শিক্ষানীতি প্রবর্তন করা প্রয়োজন এবং এটা যুগোপযোগী শিক্ষানীতি প্রবর্তন করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনার কাছে তাহলে আমি এর সাথে সংযুক্ত একটি প্রশ্নই করতে চাই। আপনি যেটি বলছিলেন যে শিক্ষা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, তো আমাদের কয়েক বছর খুব পরীক্ষামূলকভাবে বারবার পরিবর্তন হয়েছে কারিকুলাম। এখন যারা পরীক্ষার্থী, এই বছরের যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা যেই ফেজগুলো পার হয়ে এসেছে এই পরিবর্তিত কারিকুলামের জন্য, এটার কারণে তাদের ফলাফলের ওপর কি ধরনের প্রভাব পড়বে বলে মনে হয়? আমি ফলাফলের দিকে যাচ্ছি না। ফলাফলটা একটি কন্টিনিউয়াস প্রসেস। একজন শিক্ষার্থী তার 2টি বছর পরিশ্রমের মাধ্যমে সে তার কি ধরনের গেইন করেছে, এটা একটা বিষয়। কিন্তু বাংলাদেশ যে একটা পরিস্থিতির মধ্যে গিয়েছে, এই পরিস্থিতিগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীদের মননে, বিকাশে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যাপক ধরনের একটা প্রভাব পড়েছে। আমি যতটুকু জানি যে বাংলাদেশে যে এসএসসি পরীক্ষাটা হচ্ছে, সেখানে কিন্তু একটা পার্টিকুলার একটা সিলেবাস প্রবর্তন করা হয়েছে, এখানে গার্ডিয়ান সিলেবাস করা হয়েছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা যদি এটাকে ফলো করে তাহলে রেজাল্ট ভালো হবে। আপনি রেজাল্ট ভালো হবে, স্বভাবতই তারা এ প্লাস পাবে বা উচ্চশিক্ষার জন্য তারা বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বিবেচনা করেন যে বাংলাদেশের, যদি আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য একটি নতুন শিক্ষা কার্যক্রম, যেটা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় নীড হচ্ছে বাংলাদেশের জন্য একটি উন্নত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। আমরা যদি এখানে ব্যর্থ হই তাহলে অন্যান্য বিষয়ে যতই ডেভেলপমেন্ট করুক না কেন, অর্থনীতি অনেক ডেভেলপমেন্ট হয়েছে, রাজনীতির ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আপনি যদি জাতি যেখানে তৈরি হয় সেইটার ডেভেলপমেন্ট যদি দিকে মন না দেন, সেটাতে যদি আপনার আগ্রহ কম থাকে এবং সেইটাতে যদি আপনার ইনভেস্টমেন্ট কম থাকে, তাহলে আমরা জাতি হিসেবে দাঁড়াতে অনেক বেশি আমাদের কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদের জন্য প্রয়োজন একটি উন্নত শিক্ষা নীতি। আমরা রেজাল্টমুখী শিক্ষানীতি প্রবর্তন করার জন্য আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। রেজাল্ট কখনো একটা জাতির জন্য বিশাল কিছু এনে দিতে পারে না, কিন্তু একটি আউটকাম বেসড শিক্ষানীতি, যেটা মানুষকে শিক্ষার্থীকে জনসম্পদে পরিণত করবে এবং বাস্তবিক প্রায়োগিক শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে একটা উন্নত বিশ্ব যে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে, সেই ধরনের শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে যাওয়াটা বলে আমি বিশ্বাস করি এবং এটা করতে পারলে আমরা জাতি হিসেবে অনেক দূর এগিয়ে যাব। জি, অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, আমরা কিছুদিন আগেই একটা বিতর্কিত পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছি। এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য এক ধরনের আন্দোলন আমরা দেখেছি, কয়েকদিন যাবৎ তারা করেছে। তো তাদের দাবি দেওয়ার মধ্যে একটা মূল পয়েন্ট ছিল করোনা পরিস্থিতির যেহেতু অবনতি হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করাটা কতখানি নিরাপদ হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো বিশেষ পর্যবেক্ষণ কি আছে, কোনো বিশেষ উদ্যোগ কি নেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোকে ঘিরে?
জি জি, বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটি কেন্দ্রে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদেরকে বলেছি যে মাস্ক ছাড়া কোনোভাবেই প্রবেশ করা যাবে না পরীক্ষা হলে। শিক্ষক বলি, কর্মচারী বলি কিংবা শিক্ষার্থী বলি, সকলকেই মাস্ক পরিধান করতে হবে। প্রথম। দ্বিতীয়ত, হ্যান্ড স্যানিটাইজার যেটি আছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের গেটে ব্যবস্থা রাখতে হবে। এটা একদম কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক কেন্দ্রকে। পাশাপাশি আমাদের জেলা প্রশাসন বা আমাদের পৌরসভা বা সিটি কর্পোরেশন যেগুলো আছে ওনাদেরকেও ওনারাও অবহিত, ওনাদেরকেও মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছেন যে এই ব্যবস্থা যাতে পুরোপুরিভাবে বাস্তবায়ন করা হয়। পাশাপাশি আমাদের যে কলেজের আশেপাশের যে নলা নর্দমা বা আমাদের যে ঝোপঝাড় থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মনে করি, আশা করি ইনশাল্লাহ যে এইভাবে এই ব্যবস্থা যদি তারা গ্রহণ করেন, করোনার পরিস্থিতির মধ্যেও এখন যে করোনার যে অবস্থা আছে এর মধ্যেও আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। আনিসুর রহমান, আপনার সাথে কথা হচ্ছিল শিক্ষানীতি কিংবা কারিকুলাম প্রসঙ্গে। আমরা যদি দেখি যে এইচএসসি পাশ করছে যে সংখ্যক ছাত্রছাত্রীরা প্রতি বছর, এবং সেখানে A+-এর সংখ্যা অনেক, আপনি বলছিলেন যে A+ পাবে, গোল্ডেন পাবে অনেকেই হয়তো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে বিশেষ করে দেশের বাইরে উচ্চশিক্ষার ক্ষেত্রে এসব A+, গোল্ডেন A+ তেমন কার্যকরী ভূমিকা তো রাখে না। এমনকি সারা বিশ্বে যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান খুব একটা আশানুরূপ তো নয়। তো নতুন বাংলাদেশে কতখানি স্বপ্ন দেখার মতো জায়গা আছে, এই প্রসঙ্গটি যদি আমরা ধরি। নতুন বাংলাদেশের স্বপ্ন তো অনেক, জাতি হিসেবে তো আমরা স্বপ্ন দেখবই, কারণ স্বপ্ন যদি না থাকে তাহলে জাতি বিল্ড আপ করতে পারে না। তবে সবচেয়ে বড় স্বপ্নটা দেখা হচ্ছে শিক্ষা নিয়ে। আপনার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, এখানে আপনার নজর দেওয়া উচিত, বিশেষ করে নজর দেওয়া উচিত। আজকে যদি দেখেন বাংলাদেশ বর্তমান সরকারে কিন্তু অনেকগুলা শিক্ষাবিদ এবং মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু একজন শিক্ষক ছিলেন। সুতরাং তারা জানেন, তাদের অনেকেরই ওয়েস্টার্ন একাডেমিয়াতে পড়াশোনা করা আছে, তারা জানেন কিভাবে একটা শিক্ষা ব্যবস্থাকে ঢালে সাজাতে হয়। আমাদের বাংলাদেশে কোনো আপনার হলো যে কোনো একাডেমিক ক্যালেন্ডার নাই, যেটা আপনি যদি ধরেন প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত কোনো একাডেমিক ক্যালেন্ডার নাই। আপনি যদি ইউরোপিয়ান কনটেক্সটে বিবেচনা করেন, তারা পড়াশোনাটা শুরু করে সেপ্টেম্বর মাসে, তাদের পড়াশোনাটা শেষ হয়, একটা ইয়ারলি যে পড়াশোনা সেটা শেষ হয় আপনার হলো যে জুন মাসে। সুতরাং সেপ্টেম্বর থেকে জুন একটা পিরিয়ড, সেখানে তারা পড়াশোনা করবে, এবং এটা কিন্তু ক্লাস 1 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত একই ধরনের টাইম ফ্রেমের মধ্যে তারা শিক্ষা ব্যবস্থাকে বেঁধে ফেলেছে, এবং 3 মাস শিক্ষার্থীরা রিক্রিয়েশনে চলে যায়। আমাদের দেশে কিন্তু এটা নাই। আমাদের দেশে গরমের মধ্যেও পরীক্ষা হচ্ছে, আবার বর্ষাকালে পরীক্ষা হচ্ছে। গরম এবং বর্ষাকাল এই জিনিসগুলো মাথায় রেখে আমরা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারছি না। আর উচ্চশিক্ষাতে যদি আপনার ইনভেস্টমেন্ট না থাকে, আপনি যদি রিসার্চে বরাদ্দ না দেন, আপনি যদি নতুন নতুন গবেষণার ক্ষেত্র তৈরি না করেন, তাহলে তো উচ্চশিক্ষা পিছিয়ে যাবে। আমাদের দেশে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর পিছানোর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের উচ্চশিক্ষার ইনভেস্টমেন্ট কম, আমাদের দেশের শিক্ষকদেরকে গবেষণা বরাদ্দ কম, অপ্রতুল গবেষণা বরাদ্দ নিয়ে তো উন্নত মানের গবেষণা করা সম্ভব নয়। সুতরাং এই সমস্ত বিষয়গুলোতে যদি একটি উচ্চশিক্ষা কমিশন গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শিক্ষাবিদদের যদি এখানে ইনক্লুড করে আপনি একটা শিক্ষা ব্যবস্থাকে যদি রিকনস্ট্রাক্ট করা হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা অনেক দূর এগিয়ে যাবে। যেমনটি আপনি বলছিলেন যে স্বপ্ন দেখার তো অনেক জায়গা রয়েছেই। অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, আমরা খবরে আরেকটি বিষয় জানছিলাম যে আগস্টের 15 তারিখ পর্যন্ত সকল প্রকার কোচিং এবং এই ধরনের কার্যক্রম বন্ধের জন্য ঘোষণা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে কোচিং সেন্টারগুলোর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস কিংবা নকল সাপ্লাই দেওয়ার একটা প্রবণতা একটা সময়ে তো বেশ চোখে পড়ার মতোই ছিল। আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তারপরেও প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনাগুলো ঘটেছে। তো এই যে বন্ধ রাখার নির্দেশনা রয়েছে, এটির বিষয়ে নজরদারি কতটুকু গভীরভাবে করা হচ্ছে বা করার পরিকল্পনা আছে? জি জি, আসলে এটা তো প্রশাসন আমাদের এই বিষয়ে খুব যথাযথভাবে যথেষ্ট সহায়তা করছেন। এই জেলা প্রশাসন, আমাদের ইউনিয়ন প্রশাসন যারা আছেন, প্রত্যেকটি জায়গায় সব বন্ধ করে দেওয়া হয়েছে। ফটোস্টেট মেশিনগুলো বন্ধ করেছেন প্রত্যেকটি কেন্দ্রের আশেপাশে। এগুলো ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলমান আছে। এখন আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আরেকটু কিছু বলতে চাই যে আনিসুর রহমান সাহেব যে কথাটুকু বললেন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, আসলে আমরা এতদিন আমরা ছিলাম
কত সংখ্যক ছেলে জিপিএ পেয়েছে, কত সংখ্যক ছেলে পাস করেছে, আমার মনে হয় এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। প্রকৃত অর্থে কত সংখ্যক ছেলে পাস করতে পারছে সেটা বের করা দরকার, প্রকৃত কত সংখ্যক জিপি5 পাচ্ছে তা বের করা দরকার। আন্তর্জাতিক পর্যায়ে কেন আমরা কি দেখছি যে ঢাকা ভার্সিটিতে জিপি5 প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে ফেল করছে। আমাদের তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে জিপিএ দিচ্ছি এটা যথাযথ কি। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থাপনা আছে, আমাদের শিক্ষা উপদেষ্টা বলি, শিক্ষা সচিব বলি, শিক্ষা প্রশাসন বলি, সবাই চাচ্ছেন যে দেশের প্রকৃত চিত্রটি চলে আসে, ফুটে ওঠে এই পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমরা গত এসএসসি পরীক্ষাও আমাদের অনেক চেষ্টা করেছিলাম, ভিজিলেন্সের অনেক অন্যান্য বছরের তুলনায় আমরা কয়েক গুণ বেশি পরিমাণ ভিজিলেন্সের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু করতে চেয়েছি। এবং শুধু তাই নয়, যারা এক্সামিনার আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে পরীক্ষা পাস করানো, জিপি5 এটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃতি তুলে ধরা। যা তুলতে পারি আমরা, তা যদি দেখাতে পারি আমরা, তার মাধ্যমে প্রকৃত ভাবে আমরা একটি পরিকল্পনা করতে পারবো কোথায় কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখছি যে 98%, 99% পাস করছে, তার কোনো ব্যবস্থা গ্রহণ করার দরকার হয়। আরেকদিকে দেখছি যে আমাদের ছাত্রছাত্রীরা প্রতিযোগী পরীক্ষায় অংশগ্রহণ করে টিকতে পারছে। এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ভিজিলেন্স বাড়ানোর কথা আপনি বলছিলেন, নজরদারির মধ্যে রাখার প্রসঙ্গটি, এবং সেখানে নকল ঠেকানো কিংবা প্রশ্নপত্র ফাঁস ঠেকানো একটা অবশ্যই বড় জায়গায় রয়েছে। একই সাথে আমরা কিন্তু গত 2 বছর দেখেছি যে প্রশ্ন ফাঁস নিয়ে গুজবও ছড়িয়ে যায়, মানে প্রশ্ন ফাঁস হোক না হোক সেটা নিয়ে গুজব তৈরি হয়ে যায়, এবং তাতেও তো পরীক্ষার্থীরা আসলে প্রভাবিত হয়। তো এই ধরনের গুজব ঠেকানোর কি কোনো উপায় আদৌ আছে? আমার মনে হয় গত এসএসসি পরীক্ষায় এত গুজব ছড়ায়নি আগের মতো। আমার মনে হয়েছে যে এই যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে প্রশাসন থেকে, এবং আমাদের বোর্ড প্রশাসন বা শিক্ষা প্রশাসন বলি বা পুলিশ প্রশাসন বলি, এর মধ্যে গুজব অনেকটা মনে হয় কমে এসছে আগের তুলনায়। আমার মনে হয়েছে এইবারে গত এসএসসি পরীক্ষা এবং এবার এসএসসি পরীক্ষা তো সামনে আছে, তো এটা তো অবশ্যই গুজব ছড়ালে তো পরীক্ষার্থীর মনে একটি প্রভাব পড়বেই, এটা তো স্বাভাবিক। প্রশ্ন ফাঁস হয়ে গেছে শুনতে পায়, জানতে পারে, তাহলে একটা এরকমের মধ্যে ছাত্রছাত্রী বয়স কম, তাদের মধ্যে একটি প্রভাব পড়বেই। এটার ব্যাপারে ব্যবস্থাপনা বলতে আসলে আমরা প্রশাসন প্লাস বোর্ড প্রশাসন মিলে আমরা এইভাবে খুব তৎপর আছি। ইনশাল্লাহ এই ধরনের ব্যবস্থাপনা এখন পর্যন্ত আপনারা শুনেননি, ইনশাল্লাহ হয়তো শুনবেন না। জি, অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, যেহেতু কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষার্থীরা এর আগে একটা আন্দোলন সংগ্রামও করেছে, আমরা যেটি দেখছিলাম, তারা পরীক্ষা দেয়া নিয়ে এক ধরনের আপত্তি তুলেছিল, তো তারপরেও এইসব বাধা ডিঙিয়েও আগামীকাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। আমি পরীক্ষার্থীদেরকে শুভকামনা জানাচ্ছি, তাদের উন্নত জীবন কামনা করছি। তারা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করুক, নকলমুক্ত পরীক্ষা হোক, তাদের সুস্থ শরীর নিয়ে পরীক্ষার হলে অংশগ্রহণ করুক, সবার মানবিক মানুষ হোক। পরীক্ষার রেজাল্টই বিষয় নয়, আসলে আমাদেরকে মানুষ করতে হবে, মানবিক মানুষ হবে। শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো মানবিক মানুষ তৈরি করা। যারা আজকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদেরকে বাংলাদেশের মানবিক নাগরিক হওয়ার জন্য আমি তাদেরকে আশীর্বাদ করছি যে তোমরা মানবিক মানুষ হও। খন্দকার মোহাম্মদ সাদেকুল রহমান, পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য যদি কোনো নির্দেশনা শেষ মুহূর্তে দেওয়ার থাকে। আমি আমার প্রিয় পরীক্ষার্থীকে বলবো, তোমরা খুব ঠান্ডা মাথায় যা তোমরা নিজেরা পারবে তা লিখবে, কখনো তোমরা অন্য উপায় অবলম্বন করবে না। তোমরা এর মাধ্যমে নিশ্চয় তোমরা ভালো অর্জন করতে পারবে। আর ওই প্রতি আমাদের একটা বিনীত অনুরোধ, আপনার ছাত্রছাত্রীর উপর চাপ প্রয়োগ করবেন না, যাতে একটি ফলাফল আপনারা যদি প্রকৃত ফলাফলটি না পেয়ে জিপিএ চাপাচাপি করেন, এর মাধ্যমে ছেলেরা, যে আমাদের আনিসুর রহমান স্যার বললেন, যে তারা কিন্তু একটা মানসিকভাবে খারাপ দিকে চলে যায়। আমরা যদি একটি মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, মানবিক মানুষ করতে চাই, সবাইকে আমাদের সহায়তা করতে হবে, ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সবাই মিলে সহায়তা করি। আমরা যদি মানবিক শিক্ষার্থী গড়ে তুলতে পারি, মানবিক মানুষ বানাতে পারি, অবশ্যই আমরা চূড়ান্তভাবে এই দেশ, রাষ্ট্র সকলেই আমরা উপকৃত হবো। তো আমি আবারও অনুরোধ করবো অভিভাবকদেরকে, আপনারা জিপিএ পেতেই হবে, এই চাপটি প্রয়োগ করবেন অন্তত ছাত্রছাত্রীর প্রতি। ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য এবং আলোচনায় অংশগ্রহণ করবার জন্য।
দর্শক, আজকের আয়োজনে আমাদের সাথে ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদিকুর রহমান এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। কথা হচ্ছিল তাদের সাথে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না।